ফাইনালি দেখে ফেললাম শাকিব খানের মোস্ট হাইপ মুভি তুফান। আই নো আই এম টু লেট ইন দ্য পার্টি। এই মুভিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5 তারিখে রিলিজ হয়েছিল। ফাইনালি আমি এখন রিভিউ করেছি। যাই হোক, ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগেই তুফান মুভিটি বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে এবং ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে। তো দুর্ভাগ্যবশত তুফান মুভিতে আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে পারফর্ম করেনি যেরকম মুভিটির হাইপ ছিল এবং যেরকম বক্স অফিস এই মুভি থেকে প্রত্যাশা করা হচ্ছিল। ওয়েল, আমরা যদি মুভি রিভিউতে আসি, সবার প্রথমে যদি মুভির স্টোরি সম্পর্কে কথা বলি কোনো রকম স্পয়লার না দিয়ে, সবার প্রথমে এখানে শাকিব খানের ক্যারেক্টারটা ছোটবেলা থেকেই তার বাবাকে বাজারে সবার সামনে খুন করা হয়। এরপর কি করে শাকিব খান বড় হয়ে তার বাবার প্রতিশোধ নিয়ে দেশের সব থেকে বড় গ্যাংস্টারের পরিণত হয়। মূলত শাকিব খানের ক্যারেক্টারটার গ্যাংস্টারের কিভাবে উত্থান হয় তার গল্পে মূলত তুফান ছবিতে দেখানো হয়েছে। নাও, আমার জন্য এই মুভিতে বেশ কিছু পজিটিভ দিক আছে এবং কিছু নেগেটিভ দিকও আছে। সবার প্রথম যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি তাহলে প্রেজেন্টেশন। শাকিব খানকে তুফান মুভিতে রায়হান রফি যেভাবে প্রেজেন্ট করেছেন, আমার মনে হয় না এর আগে কোনো বাংলাদেশি হিরোকে এরকম মাসভাবে প্রেজেন্ট করা হয়েছে। আই মিন লিটারালি বাংলা মুভিতে যে ধরনের কন্টেন্ট প্রডিউস হয়, আমরা যদি শাকিব খানের ক্যারেক্টারকে তুফান মুভিতে দেখি আমাদের মনে হবে আমরা যেন কোনো সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি। সাউথ ইন্ডিয়ান মুভিতে ক্যারেক্টারকে যেভাবে মাসিভাবে প্রেজেন্ট করা হয় উইথ বিজিএম, এই মুভিতে শাকিব খানকে প্রথমবারের জন্য রায়হান রফি কোথাও না কোথাও সেমভাবে প্রেজেন্ট করেছে। এবার কথা বলবো মুভির অ্যাকশন নিয়ে। আমরা যদি মুভির অ্যাকশন নিয়ে কথা বলি তাহলে এই মুভিতে এমন বেশ কিছু সিন আছে যেখানে এই মুভিতে অনেক ইনোভেটিভ অ্যাকশন দেখানো হয়েছে। কিন্তু আমরা যদি অ্যাজ আ গ্যাংস্টার মুভি বিচার করি তাহলে এই মুভিতে কোথাও না কোথাও হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক সিনের অভাব ছিল, যেটা আমাকে বেশ নিরাশই করেছে। আমি রায়হান রফির কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম যে এই মুভিতে বেশ কিছু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক সিন থাকবে, কিন্তু সেটা কোথাও না কোথাও আমাকে নিরাশ করেছে। কিন্তু এই মুভিতে একটা ওয়ান টেক অ্যাকশন সিন আছে মোটামুটি 4 মিনিটের, যেটা দেখার পর এই মুভির অ্যাকশন নিয়ে কোনো রকম কমপ্লেন করতে চায় না, কেননা বাংলা মুভিতে আমরা সরাসরি ওয়ান টেক অ্যাকশন সিন দেখতে পাই না। রায়হান রফির এই প্রচেষ্টাকে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক সিনকে আমি কোথাও না কোথাও ছাড় দিতে রাজি আছি। যদি কথা বলি এই মুভির পারফরমেন্স নিয়ে, তাহলে শাকিব খান অ্যাজ আ মাস হিরো হিসাবে এই মুভিতে অনেক ভালো পারফরমেন্স দিয়েছেন। শাকিব খানের অনেকগুলো মুভি দেখেছি আমি এরকম না, কিন্তু ওনার যতগুলো মুভি দেখেছি ওনার পারফরমেন্স খুব একটা আমাকে ভালো লাগেনি। বাট রিসেন্টলি উনি নিজেকে অনেক আপডেট করেছেন এরকম মনে হচ্ছে এবং ওনার কাজ দিন প্রতিদিন আগের থেকে বেটার হচ্ছে, যেটা একটা অনেক ভালো সাইন বাংলাদেশি ফিল্মের জন্য। এবং ওনার পারফরমেন্স সত্যিই খুব ভালো ছিল। অ্যাজ আ মাস হিরো হিসাবে উনি যেভাবে নিজেকে ক্যারি করেছেন সেটা সত্যি অসাধারণ ছিল। আমরা যদি কথা বলি চঞ্চল চৌধুরী, তো খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকে শাকিব খানের অপোজিটে সেভাবে মাসভাবে প্রেজেন্ট করা হয়নি। ওনার ক্যারেক্টারটা একেবারে শাকিব খানকে ফিজিক্যালি ডমিনেট করতে পারে না। বাট মুভির ট্রেলারে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল যে তুফানকে শক্তি দিয়ে হারানো যাবে না, তুফানকে হারাতে হবে বুদ্ধি দিয়ে। পুরো মুভিতে কোথাও না কোথাও সেরকমই আমরা দেখতে পাই। চঞ্চল চৌধুরী অ্যাজ অলওয়েজ নিজের পারফরমেন্স খুবই ভালো দিয়েছেন এবং ওনার স্ক্রিন টাইম খুবই কম ছিল, কিন্তু যত পর্যন্ত চঞ্চল চৌধুরী স্ক্রিনের সামনে ছিল আমাদের চোখ শুধু ওনারই সামনে ছিল। মিমি চক্রবর্তী পারফরমেন্স আমাকে খুব সাধারণ লেগেছে এবং নাবিলার এখানে খুব একটা স্কোপ ছিল না, যতটা স্কোপ ছিল তার ভিতরে তিনি ভালো প্রচেষ্টা করেছেন। নাও এবার যদি কথা বলি বিজিএম নিয়ে, তো মুভির বিজিএম নিয়ে আমার একটা কমপ্লেন থেকে যাবে। মাস মুভিতে একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মুভির বিজিএম। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কীভাবে ডিজাইন করতে পারি সেটা আমাদের সাউথ ইন্ডিয়ান মুভি থেকে দেখে শিখতে হবে। একটা নর্মাল সিনকে তারা যেভাবে বিজিএম দিয়ে উঠিয়ে দেয় এবং একটা নর্মাল সিনকে তারা যেভাবে একটা হাই অকটেন অ্যাকশন সিনে পরিণত করে, কোথাও না কোথাও এই মুভিতে সেরকম একটা রক্ত গরম করা বিজিএমের দরকার ছিল, যেটা এই মুভিতে পুরোপুরি মিসিং ছিল। এখন কথা বলবো মুভির ভিএফএক্স নিয়ে। 5 কোটি বাজেটের সিনেমার নিরিখে বিচার করি তাহলে এই মুভির ভিএফএক্সের অবশ্যই প্রশংসা করতে হবে। স্পেশালি এই মুভির পোস্ট ক্রেডিট সিন। নাও দিস ইজ নট আ স্পয়লার, আমরা সবাই জানি যে তুফান 2 আসবে এবং পার্ট 2 এর জন্য এই মুভির যে পোস্ট ক্রেডিট সিন, সেখানে যে ধরনের ভিজুয়ালস দেখানো হয়েছে সেটা সত্যি এর আগে কোনো বাংলাদেশের সিনেমাতে দেখানো হয়নি বলে আমার মনে হয়। এবার যদি আমরা নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, সবার প্রথমে এই মুভির যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে নাম্বার 1, হিরোর মোটিভ। এই মুভিতে শাকিব খানের ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমরা জানি যে তার বাবাকে ছোটোবেলায় মেরে দেওয়া হয়েছে, তার জন্য তিনি তার প্রতিশোধ নিয়ে ধীরে ধীরে গ্যাংস্টারে পরিণত হন। কিন্তু যত স্টোরি ডেভেলপ হয় কোথাও সেকেন্ড হাফে গিয়ে তার মোটিভ থেকে কোথাও না কোথাও আমরা ডিসকানেক্ট হয়ে যায়। তার যে মোটিভ কোথাও না কোথাও সেটা স্ক্রিনে ফুটে আসে না, কেননা একটা গ্যাংস্টার মুভিতে হিরোর ক্যারেক্টার যেহেতু গ্রে শেড হয়, অডিয়েন্সকে কানেক্ট করার জন্য তার সাথে আমরা যখন ইমোশনালি কানেক্ট করি
তার জন্য তার পিছনে একটা ইমোশনাল ব্যাক স্টোরি থাকা খুবই প্রয়োজন, যেটা এই মুভিতে খুবই মিসিং ছিল। নাও সেকেন্ড যে এই মুভির নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে ইন্সপিরেশন। নাও এখন পৃথিবীতে এত মুভি হয়ে গেছে, আমরা যেই মুভি করি না কেন সেই মুভির আর কোনো অরিজিনালিটি থেকে যায় না। কোথাও না কোথাও কোনো না কোনো সিন সেই মুভির কোনো না কোনো মুভি থেকে ইন্সপায়ার থাকে। তুফান মুভিটাও তার ব্যতিক্রম নয়। এই মুভি অনেক কিছু ইন্ডিয়ান মুভি থেকে ইন্সপায়ার, সেটা আমাদের চোখে লক্ষ্য করা যায়। কিন্তু ইন্সপায়ার হওয়া কোনো খারাপ বিষয় না। সেই ইন্সপিরেশনকে আপনি নিজের স্কিল দিয়ে কতটা ঢাকা রাখতে পারেন, কতটা হাইড করতে পারেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ডিরেক্টরের আর্ট হিসেবে আমি মনে করি। কিন্তু এই মুভিতে যতগুলো ইন্সপিরেশন সিন আছে সেগুলোকে কোনোভাবে হাইড না করে, সেগুলোকে কোনোভাবে ইনোভেটিভ না করে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করা হয়েছে, যেটা আমাদের চোখে পড়ে। ওয়েল অনেকগুলি নেগেটিভ পয়েন্ট থাকা সত্ত্বেও এই মুভিটি মাস মুভি হিসাবে বাংলা মুভির নিরিখে যদি আমরা বিচার করি, যেহেতু বাংলা মুভিতে অনেক বাজেট থাকে না এবং বাংলা মুভিতে এরকম প্রচেষ্টা করা হয় না, সেই প্রচেষ্টাকে এবং বাংলা মুভির কম বাজেট নিরিখে বিচার করলে এই মুভিটি সত্যিই ভালো হয়েছে। নাও ইটস টু লেট ফর রিভিউ দিস মুভি। আপনার যদি এই ভিডিওকে ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিনে রিভিউতে।